নমস্কার। আগের ভিডিওতে আপনারা দেখেছেন যে কিভাবে সাপোর্ট কনফার্মেশন এবং রেজিস্ট্যান্স কনফার্মেশন ক্যান্ডেল ফাইন্ড আউট করতে হয়। আমি এই ভিডিওতে এইচডিএফসি ব্যাংকের উপরে সেটাকে দেখানোর চেষ্টা করছি আরেকবার। কিন্তু এখানে একটু এক্সেপশনাল জিনিস আছে। ওর জন্যই আমার কাছে এই চার্টটা একটু আ বিশেষত লেগেছে। ওর জন্য আমি এই ভিডিওটা আবার আপনাদের জন্য বানাচ্ছি। একটু খেয়াল করবেন। আমি মার্কেট ওপেন হওয়ার সাথে, সাথে আমি কি খুঁজবো? ইনক্রিজিং ভলিউমে বাইং এবং ইনক্রিজিং ভলিউমে সেলিং কোথায় হচ্ছে সেটা আমি বের করব। তো আমি দেখলাম যে ৯ঃ১৫ তে মার্কেট ওপেন হলো এই ক্যান্ডেলে ইনক্রিজিং ভলিউমে সেলিং হয়েছে। কিন্তু বেসিক ট্রেডিং সিস্টেম অনুসারে ইন্ট্রাডে হাই এর পরে কি ক্যান্ডেল তৈরি হয়েছে সেটা তো পরে তৈরি হবে। সেটা তো এখন তৈরি হয়নি। সুতরাং এই পজিশনে কিন্তু এটা ইন্ট্রাডে হাই। তাহলে এই যে ক্যান্ডেলে ইনক্রিজিং ভলিউমে সেলিং হলো, এটা ইন্ট্রাডে হাই তৈরি হলো। তাহলে এটা কি আমি নেব? অবশ্যই নেব না। তাহলে আমাকে পরের ক্যান্ডেল খুঁজতে হবে। তাহলে কোথায় আছে আবার ইনক্রিজিং ভলিউমে দেখুন বাইং পেয়েছি। তাহলে ইনক্রিজিং ভলিউমে বাইং পেলাম। তাহলে এটা এই যে ইন্ট্রাডে লো এটা সাপোর্ট হিসাবে কাজ করবে। কিন্তু আমি তো রেজিস্ট্যান্সকে পেলাম না। রেজিস্ট্যান্স এবার বের করতে হবে। এই পয়েন্টেও দেখুন ইনক্রিজিং ভলিউমে সেলিং হলো কিন্তু এই ৯ঃ৪০ এ তখন কিন্তু এটা ইন্ট্রাডে হাই। তাহলে এই ক্যান্ডেলটা আমি নিতে পারি না। তারপরে দেখুন ইনক্রিজিং ভলিউমে সেলিং কোথায় হলো? এই ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দেখুন এই ক্যান্ডেলের থেকে একটু নিচে আছে। তাহলে ইন্ট্রাডে হাই কোনটা হবে? এই ক্যান্ডেলটা ইন্ট্রাডে হাই হবে। তাহলে বোঝা গেল যে কিভাবে করতে হবে। এই ক্যান্ডেলে ইনক্রিজিং ভলিউমে সেলিং হয়েছে, এই ক্যান্ডেলে ইনক্রিজিং ভলিউমে সেলিং হয়েছে। কিন্তু এই দুটোকে আমি নিইনি। কারণ সেই মুহূর্তে এই ক্যান্ডেলটাই হচ্ছে ইন্ট্রাডে হাই। তাহলে যখন ইন্ট্রাডে হাই হবে সেই ক্যান্ডেলে যেটাতে ইনক্রিজিং ভলিউমে বাইং হয়েছে সেই ক্যান্ডেলটা আমরা নেব না। আমরা কোন ক্যান্ডেলটা নেব? যেটাতে ইনক্রিজিং ভলিউমে সেলিং হয়েছে সেই ক্যান্ডেলটাকেই আমরা নেব। কিন্তু দেখতে হবে সেই ক্যান্ডেলটা যেন ইন্ট্রাডে হাই তৈরি না করে। সরি। এখানে দেখুন ইন্ট্রাডে হাই তৈরি করলো এই ক্যান্ডেলটা কিন্তু ইন্ট্রাডে ইনক্রিজিং ভলিউমে সেলিং কিন্তু এই ক্যান্ডেলে হয়েছে। তার মানে কি এর উপরে যখনই প্রাইস যেতে হবে তখন কি করতে হবে? বাইং প্রেশারটা অনেকটা বেশি হতে হবে। এর কাছাকাছি যখনই প্রাইস আসবে তখনই কি আমরা কি দেখতে পাবো? একটা সেলিং দেখতে পাবো। আমার কি দরকার? আমার দরকার রেজিস্ট্যান্স এর কাছে সেলিং অপরচুনিটি দরকার। তাহলে আমাকে এই পয়েন্টের কাছাকাছি সেলিং অপরচুনিটি খুঁজতে হবে। তো আমার কাছে এই মুহূর্তে ইনক্রিজিং ভলিউমে বাইং বা সাপোর্ট এই লেভেলে আছে, ইনক্রিজিং ভলিউমে সেলিং এই রেজিস্ট্যান্স আছে। তাহলে আমার কাছে পুরো ক্লিয়ার হয়ে গেল মার্কেটে রেজিস্ট্যান্স কোথায় আছে এই পয়েন্টে, সাপোর্ট কোথায় আছে এই পয়েন্টে। তাহলে এবার আমাকে পরবর্তী স্টেপ ভাবতে হবে। পরবর্তী স্টেপ কি আছে? পরবর্তী স্টেপ আছে ট্র্যাপিং ক্যান্ডেল। কিন্তু তার আগে আমাকে ২টো জিনিস আগের দিন রাতে আমাকে কনফার্ম করে নিতে হবে যে স্টকটির মধ্যে ট্রেন্ড কি আছে, মার্কেট সেন্টিমেন্ট কেমন আছে। মার্কেট সেন্টিমেন্ট আপনি মার্কেট চলাকালীন লাইভ মার্কেটেও এনালাইসিস করতে পারেন, সেটা আমি পরবর্তীকালে বলব। কিন্তু এই মুহূর্তে তাহলে আপনার কি, কি জানা দরকার? এই মুহূর্তে আপনাকে ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজতে হবে কিন্তু তার আগে মার্কেট সেন্টিমেন্ট, মার্কেট ট্রেন্ড এবং রিস্ক ম্যানেজমেন্ট। আপনি ধরুন এরকম জায়গায় একটা ট্রেড এক্সিকিউট করলেন, শর্ট করলেন এইচডিএফসি ব্যাংকে। শর্ট করার পর আপনি এত বড় একটা স্টপ লস দিলেন। এত বড় একটা স্টপ লস দিলেন। সেক্ষেত্রে আপনার স্টপ লসটা বড় হয়ে গেল। তার মানে কি রিস্ক অনেক বেশি হয়ে গেল। প্রফিট কিন্তু সেই তুলনায় আসবে না। কারণ আপনার সবথেকে বড় টার্গেট কি হতে পারে? এই পয়েন্টটা। তাহলে এখান থেকে যদি আপনি শর্ট করেন, তাহলে এই পর্যন্ত আপনি টার্গেট পেতে পারেন। কিন্তু এত বড় একটা স্টপ লস আপনাকে দিতে হতে পারে। যদি মার্কেটে আপনার ভুল ডিসিশন হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে আ এত বড় একটা স্টপ লস দিতে হবে। তাহলে আমি এই পজিশনে কখনো সেল করব না। আমাকে রেজিস্ট্যান্স এর কাছাকাছি সেলিং অপরচুনিটি খুঁজতে হবে বা সাপোর্ট এর কাছাকাছি আমাকে বাইং অপরচুনিটি খুঁজতে হবে। এবার দেখতে হবে সরি সুইং লো সরি সুইং হাই বা সুইং লো এই বিষয়ে পরে আ ডিসকাস করব। সুইংটাও একটা ইম্পোর্টেন্ট এখানে ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। যেহেতু রিস্ক ম্যানেজমেন্টের বিষয় আছে, সেহেতু আপনাকে সুইংটাও একটু ভাবতে হবে। কিন্তু এটা আমি পরবর্তীকালে বলব। এই মুহূর্তে যেটা সবথেকে বেশি ইম্পোর্টেন্ট সেটা হলো আ ইনক্রিজিং ভলিউমে বাইং এবং ইনক্রিজিং ভলিউমে সেলিং কখন আমি একসেপ্ট করব সেটাও আমি আপনাদেরকে বললাম। তো সেই হিসাবে আপনারা লাইভ মার্কেটে প্র্যাকটিস করার চেষ্টা করুন। দেখবেন অনেকটাই গ্রিপের মধ্যে আসবে। তারপর আমি কি করব? তারপরে ট্র্যাপিং ক্যান্ডেল খুঁজবো। কিন্তু তার আগে আরও ২ টো বিষয় আছে। একটা হচ্ছে মার্কেট সেন্টিমেন্ট এবং ট্রেন্ড অ্যানালাইসিস যে সম্পর্কে আমি এখনো বলিনি, বলব। তারপর ট্র্যাপিং ক্যান্ডেল এবং রিস্ক ম্যানেজমেন্ট সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। আপনি যত ভালোই ট্রেডার হন না কেন, রিস্ক ম্যানেজমেন্ট যদি ঠিকঠাক মতন আপনি করতে না পারেন, তাহলে আপনার লং টার্ম প্রফিটের ক্ষেত্রে আপনার কিন্তু প্রবলেম আসবে। তাহলে আপনাকে কতগুলো জিনিস পরপর আপনাকে ডিসাইড করতে হবে। মানে মার্কেটে আপনাকে দেখতে হবে সেটা হলো ১ম কথা হচ্ছে মার্কেটের ট্রেন্ড, মার্কেটের সেন্টিমেন্ট, তারপরে ইন্ট্রাডে হাই এবং ইন্ট্রাডে লো,
তারপর হচ্ছে আপনার রিস্ক ম্যানেজমেন্ট এবং ট্র্যাপিং ক্যান্ডেল। ট্র্যাপিং ক্যান্ডেলের আমরা ট্র্যাপিং ক্যান্ডেলে আমরা ট্রেড এক্সিকিউট করব এবং টার্গেট সবসময় একটা বড় টার্গেট আমরা এক্সপেক্ট করব। কিন্তু সবসময় মনে রাখবেন রিস্ক কম, টার্গেট বেশি। সুতরাং আমাকে যদি এই কন্ডিশনে ধরুন আমি এই অবধি মার্কেটে আছি, তারপর মার্কেট এই অবধি ফল করে গেছে। আপনি উম এরকম জায়গায় শর্ট করলেন, আপনি দেখছেন যে মার্কেট এখানে অনেকটা বড় টার্গেট আছে। তাহলে আপনি এই পজিশনে শর্ট করলেন। তাহলে আপনার কিন্তু রিস্ক অনেকটা বড় হয়ে গেল। রিস্ক অনেকটা বড় হয়ে গেল, তাহলে আপনাকে কি করতে হবে? এই পজিশনটাকে এভয়েড করতে হবে। প্রাইসকে এর কাছাকাছি, রেজিস্ট্যান্স এর কাছাকাছি আসতে দিন। যদি রেজিস্ট্যান্স এর কাছে না আসে, সাপোর্টের কাছে আসবে। সাপোর্ট কাছে আপনাকে বাইং অপরচুনিটি খুঁজতে হবে। তাহলে টার্গেটটা অনেকটা বড় হবে। তাহলে রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু খুব বড় একটা ইম্পোর্টেন্ট রোল প্লে করে। রিস্ক ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে আপনি এপ্লাই না করতে পারেন লং টার্ম ট্রেডিং এর ক্ষেত্রে, লং টার্ম আপনার পোর্টফোলিওর ক্ষেত্রে বা আপনার ট্রেডিং ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না। সুতরাং আপনাকে রিস্ক ম্যানেজমেন্ট কিন্তু খুব ভালোভাবে ফলো আপ করতে হবে, যেটা আমি পরবর্তীকালে খুব সুন্দরভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। যদিও এটা মার্কেটে প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। ধরুন এইচডিএফসি ব্যাংকে আপনি এতগুলো কোয়ান্টিটি নিলে কত টাকা লস হতে পারে, আপনি সারাদিনে কত টাকা লস দিতে পারেন, তার উপর একটা ক্যালকুলেশন আছে। সেই ক্যালকুলেশন অনুসারে আপনাকে এগোতে হবে। আপনার মিনিমাম টার্গেট কত হতে হবে, সেটাও একটা ফ্যাক্টর। যদি আপনি 1:1 ট্রেডিং টার্গেট করেন, সেক্ষেত্রে আপনি লংটা আর ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনি প্রফিটেবল হতে পারবেন না। আপনাকে 1:2 মিনিমাম রাখতেই হবে। যদিও এটা এখনকার বিষয় নয়। এখন আপনাদেরকে সবথেকে ইম্পোর্টেন্ট দিতে হবে ইন্ট্রাডে হাই এবং ইন্ট্রাডে লো, এবং তারপর কি দিতে হবে? তারপরে দিতে হবে ট্র্যাপিং ক্যান্ডেলকে গুরুত্ব দিতে হবে। ট্র্যাপিং ক্যান্ডেলই আমাদেরকে ট্রেড এক্সিকিউশন করতে সাহায্য করবে। আরও কনফার্মেশনের জন্য আমরা কি ইউজ করব? আমরা কনফার্মেশনের জন্য ইউজ করব সুইং হাই এবং সুইং লোকে। কিন্তু এই সম্পর্কে সবার শেষে বলব সুইং হাই এবং সুইং লো কীভাবে আমরা সেটাকে এর সাথে মডিফাই করব, কমপ্লাই করব। সুতরাং তার জন্য আপনাকে ওয়েট করতে হবে। এই অবধি দেখুন বুঝতে পেরেছেন কিনা? খুব সিম্পল ব্যাপার। যে ক্যান্ডেলে ইন্ট্রাডে হাই তৈরি করবে সেই ক্যান্ডেলকে আমরা নেব না। তারপর যে ক্যান্ডেল ইন্ট্রাডে লো তৈরি করবে সেই ক্যান্ডেলকেও আমরা নেব না। আমরা কোন ক্যান্ডেলকে নেব? যে ক্যান্ডেল ইনক্রিজিং ভলিউমে সেলিং বা বাইং হয়েছে, কিন্তু সেই ক্যান্ডেল তখনকার সময়ে ইন্ট্রাডে হাই বা লো তৈরি করেনি। তার আগের ক্যান্ডেল বা তার আগের ক্যান্ডেল বা তার আগের ক্যান্ডেল যদি ইন্ট্রাডে হাই বা লো তৈরি করে, তাহলে সেই ক্যান্ডেলের হাইটাকে আমরা ইন্ট্রাডে হাই হিসাবে ধরে নেব। কিন্তু যখনই কোনো ইনক্রিজিং ভলিউমে সেলিং হলো, সেই ক্যান্ডেলের হাই যে আপনার কাছে রেজিস্ট্যান্স হবে বা কনফার্মেশন ক্যান্ডেল হবে, সেটা কিন্তু নয়। আপনাকে দেখতে হবে যে সেই ক্যান্ডেল ইন্ট্রাডে হাই তখনকার সময় ইন্ট্রাডে হাই কিনা। যদি হাই হয়ে থাকে তাহলে সেটাকে আমি এভয়েড করব। বোঝা গেল? তো এই অবধি থাক। আগামী দিনে আমি ট্র্যাপিং ক্যান্ডেল এবং ভলিউমের উপরে আরও ভিডিও নিয়ে আসবো। প্রশ্ন থাকলে অবশ্যই করবেন।